শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও সরকারি ছুটি। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। বন্যা কবলিত এলাকায় বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। নেত্রকোনায় বেড়েই চলেছে পানি, একজনের মৃত্যু। শেরপুর ময়মনসিংহে চরম ভোগান্তি। গরু বাছুর লয়া মানুষ লয়া জিউত লয়া মরতাছি। বাড়ি করে পানি আমার বাড়ি করে টাকার মতন জায়গা নাই। পানি এনে কলের খাইতে পারে না। বাকি ভাঙলে কোমর ভাঙিয়ে গেছে। আবু সাঈদ ও গণ অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করায় বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মামলা। 14 মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে অবস্থান করছেন জানে না সরকার। দিল্লি আবুধাবিতে যোগাযোগ করেও নিশ্চিত তথ্য পায়নি পররাষ্ট্র দপ্তর। 6 বছরে 11টি বেড়ে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এখন 125। নির্বিঘ্ন বিচরণ ও প্রজনন নিশ্চিতে বনের 53% সংরক্ষিত এলাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফল জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ। বিগত 3 ভিসির আমলেই মানা হয়নি বিধি, অভিযোগের পরও হয়নি তদন্ত কমিটি। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর বার্ষিকীর দিনে তেল আবিবে ত্রিমুখী হামলা। জবাবে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টারে বোমা বর্ষণ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি দিয়েছে অন্তর্বর্তী সরকার। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। প্রস্তুত সারা দেশের পূজা মণ্ডপগুলো। সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে দেখা যায় উৎসবের আমেজ। দেবী দুর্গার মঞ্চ এবং ভক্ত দর্শনার্থীদের প্রার্থনার জায়গা সাজানো হয়েছে, যা পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার তথ্য সচিব ও বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের 8 দফা দাবির কথা উল্লেখ করেন তিনি। বলেন, সংখ্যালঘুদের উপর হামলার সব ঘটনার বিচার করা হবে। কেউ মামলা করলে দেয়া হবে আইনি সহায়তা। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান উদযাপন নির্বিঘ্ন করতেও ব্যবস্থা নেবে সরকার। পূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ফলে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি ছুটি হচ্ছে টানা 4 দিন। এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের দাবি ছিল। তো আমাদের এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। শাঁখারীবাজারে আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, যাচ্ছি তার কাছে। শান্ত, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি একটু জানাবেন আমাদেরকে। জায়গা সেটি কিন্তু একদম জোরসে চলছে বলতে হবে। এবং এই শাঁখারীবাজার যে গলিটি, সেই গলিতে 8 থেকে 10টি মণ্ডপ হবে এবং যেহেতু অসংখ্য মানুষের যাতায়াতের সুযোগও রাখতে হবে, সেজন্য এখানে কিন্তু মাচার উপরে সেই প্রতিমা স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে এবং তোড়জোড় চলছে শেষ মুহূর্তের। অনেক মণ্ডপে কিন্তু ইতিমধ্যে প্রতিমা উঠে এসেছে এবং সেগুলো হয়তো বা এখন আবৃত রাখা আছে। আগামীকাল হয়তো বা সেই প্রতিমাগুলোর উন্মোচন হবে এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে প্রতিমাগুলোর শেষ মুহূর্তের যে তুলির আছে সেগুলোর কাজও চলছে। এবং শাঁখারীবাজারে যেটি আসলে মূল আকর্ষণের জায়গা, তা হচ্ছে যে পূজা সংক্রান্ত যেই সরঞ্জামাদি রয়েছে সেগুলোর কিন্তু এখানে একটা বাজার এবং এখানে ঢাকা পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই আসছেন তাদের পূজার সরঞ্জামাদিগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে। এবং যারা কারিগর রয়েছেন, বিশেষ করে ঢোলের যারা কারিগর রয়েছেন, যারা শঙ্খের ব্যবসায়ী রয়েছেন, পাশাপাশি এখানে তুলির বিষয় রয়েছে এবং প্রতিমা সাথে মণ্ডপ এবং ঘর সাজানোর সরঞ্জামাদি রয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো বিক্রি কিনে হচ্ছে। এবং এখানে অংশগ্রহণ করা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা করছেন
যে সনাতন ধর্মাবলম্বীদের যে বিশেষ যে উৎসবটি, সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব, সেটি নির্বিঘ্নে তারা পালন করতে পারবেন এবং সারা দেশের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন সকলে আনন্দে উচ্ছ্বাসের সাথে বেশ কয়েকটি দিন কাটাতে পারবেন, এমনটাই তাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। দুর্গাপূজা ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। ঢাকা মহানগরে এবছর 253টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিজয়া দশমী পর্যন্ত উৎসব উদযাপনে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। এ সময় যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় পুলিশের বিশেষ অভিযানে মহড়া দেন ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যরা। নগরীর 15টি স্থান দেবী বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সেই সাথে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জন সম্পূর্ণ করার আহ্বানও জানান তিনি। এক প্রশ্নের জবাবে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় পুলিশ সদস্য মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। জানান এরই মধ্যে পুলিশের মনোবল ফিরতে শুরু করেছে। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন। নতুন করে বৃষ্টি হচ্ছে বন্যা কবলিত 3 জেলায়। এতে আবারও পানি বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনও বাড়ছে। ময়মনসিংহ ও শেরপুরে দুর্ভোগ কমছে না বাসিন্দাদের। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে দুর্গাপুরে মারা গেছেন একজন। পানি বাড়ছে সোমেশ্বরী আর কংস নদীতে। উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। প্লাবিত নতুন নতুন এলাকা। 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। দুর্গতরা ছুটছেন আশ্রয়ের খোঁজে। পানি লাগে না, যাইতে পারি না, একটু পানি এনে কলার খাইতে পারি না। বাকি ভাঙলে কোমর ভাঙিয়ে গেছে। গরু বাছুর লইয়া, মানুষ লইয়া, জিউত লইয়া মরতাছি। বাড়ি করে পানি, আমার বাড়ি করে থাকার মতন জায়গা নাই। জানা ছিল এখানে আমরা গরু বাছুর নিয়ে সবাই খাওয়া নাই, যে রান্দা খাওয়া একবার রানলে আর একবার রান্দা নাই। এই চিরামুড়ি ইতা কায়া হুলুরি লইয়া। শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে বাসিন্দারা। উজানে পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে ভাটির দিকে। জলমগ্ন 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। ডুবে গেছে 52,000 হেক্টর জমির আমন ধান। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় পাহাড়ি ঢল কমায় পানি নেমে গেছে বেশ কিছু এলাকায়, তবে নির্মাঞ্চলে বেশ কিছু এলাকায় এখনও জলমগ্ন। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে সুপেয় পানি ও শুকনো খাবারের সংকট। সে অনুযায়ী নেই ত্রাণ সহায়তা। একটু বন্যা পরিস্থিতির খবর জানবো। সহকর্মী কামাল হোসেন যুক্ত হচ্ছেন নেত্রকোনা থেকে। কামাল, একটু জানাবেন, নেত্রকোনায় বোধহয় বন্যা পরিস্থিতির অবনতি আরও হচ্ছে। ঠিক কত সংখ্যক মানুষ আসলে বাস্তুচ্যুত, কোনো হিসেব কি প্রশাসনের কাছে আছে কিনা? ত্রাণ তৎপরতা কতটুকু কি একটু জানাবেন আমাদেরকে। রবিন, 1.5 লক্ষাধিক পরিবার নেত্রকোনার পানিবন্দী আছে। প্রশাসন থেকে যদিও তৎপরতা আমাদের সেরকম চোখে পড়েনি। সরকারি বেসরকারি পর্যায় থেকে কিছু কিছু স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। আজকে 2টি স্থানে আমরা ত্রাণ বিতরণের চিত্র দেখতে পেরেছি। যদিও বানবাসী মানুষ বলছেন যে গত 3-4 দিন ধরে কিন্তু তাদের রান্না করার কোনো সুযোগ নেই, ব্যবস্থা নেই, খাওয়া দাওয়া নেই। এখানে আমরা দুর্গাপুর উপজেলার একটি এলাকায় আছি, দেউডিকুন এলাকায়। এখানে ত্রাণ বিতরণ করছেন তারা। জানবো যে আপনারা এই ত্রাণকে অব্যাহত রাখবেন কিনা বা কিভাবে পরিচালনা করছেন। আমরা কেন্দ্রীয় যুব দলের নির্দেশে নেত্রকোনা জেলা যুব দলের নেতৃত্বে আমরা আজকে 500 বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে 500 পরিবারের কাছে শুকনো খাবার এবং সুপেয় পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি।
এবং জেলা যুবদলের নেতৃত্বে এই কার্যক্রম ধারাবাহিক থাকবে যতদিন পর্যন্ত এই বন্যার পরিবেশ স্বাভাবিক না হচ্ছে। এবং আজকে এই নেত্রকোনায় 1.5 লক্ষাধিক পরিবার, আজকে 1.5 লক্ষাধিক মানুষ আজকে পানিবন্দী। শুনছিলেন যে এই যে কিছু কিছু স্থানে ত্রাণ বিতরণের চিত্র চোখে পড়লেও সরকারি পর্যায় থেকে অন্যান্য পর্যায়ে থেকে কিন্তু চোখে পড়েনি। দুর্গত অঞ্চলে এখন পর্যন্ত মানুষ পানিবন্দী আছে, যে অঞ্চলগুলোতে একেবারেই প্রত্যন্ত অঞ্চল, সেখানে কোনো রকম সহায়তা বা কোনো সরকারি সহায়তা পৌঁছেনি। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী কামাল হোসাইন। জুলাই আগস্ট গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানান আদালত। মামলার আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধানকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে নিষেধাজ্ঞা করা হয়। সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। 14 মামলায় 48 দিন রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার এসব মামলায় এই রিমান্ড দেওয়া হয় তাকে। এর আগে 18 দিন রিমান্ডে ছিলেন সাবেক আইজিপি। এদিকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মুনি, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় রিমান্ড শুনানি হয়। সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হয়। এ সময় আবেদনের প্রেক্ষিতে তিনি রিমান্ড আদেশ দেন। যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় দীপু মুনিকে 7 দিন ও 5 দিন, জুনায়েদ আহমেদ পলককে 7 দিন ও 5 দিন, সালমান এফ রহমানকে 5 দিন এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলককে আরও 5 দিনের রিমান্ডে দিয়েছেন সিএমএম কোর্ট। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। এছাড়া মোহাম্মদপুর থানায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। দিল্লি আরব আমিরাতে খোঁজ নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, নিশ্চিত হওয়া যায়নি আরব আমিরাত থেকেও। তৌহিদ হোসেন জানান, ভারতীয় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে বাংলাদেশ দূতাবাস। তবে মামলার আইনগত প্রক্রিয়ায় আদালতের নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তৌহিদ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে 20,000 বাংলাদেশকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। এখন পর্যন্ত 54টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায়। প্রত্যেকটিতেই প্রধান আসামি শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন উঠেছে, 1973 সালের আইনে 2024 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব কিনা। এ নিয়ে ভিন্ন মতামত দিয়েছেন ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞরা। চিফ প্রসিকিউটর বলছেন, প্রচলিত আইনেই বিচার সম্ভব, তবে 2-1টি ধারা সংস্কার প্রয়োজন। মহিউদ্দিন মথুর রিপোর্ট। 2009 সালে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই বিচারের উদ্যোগ নেয় তারা। 1971-এ স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয় আইনটি। যদিও 2010-এর আগে এই আইনে বিচার বা সাজা হয়নি কারো। 2009 সালে সংসদ অধিবেশনে একটি মৌখিক প্রস্তাবও পাশ হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকে বিচারের আওতায় আনার বিধান যুক্ত করে কিছু সংশোধনী আনা হয় আইনে।
সে আইনের 3-1 বলা আছে মানবতা বিরোধী ও শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজ সহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের। কিন্তু সেই আইনের ক্ষমতায় কি 2024-এর মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ SM শাহজাহান বলছেন, 37 বছরে যে আইনে বিচার হয়েছে তার 14 বছর পরে এসেও বাধা নেই, কারণ ফৌজদারি কার্যবিধিগুলো ব্রিটিশ আমলে প্রণীত। তদন্তকারী সংস্থা তাদের কাছে ওনারা তদন্ত করার পরে যদি ওনারা প্রাইমা ফেসি কেস পান, তাহলে ওনারা আপনার একটা রিপোর্ট সাবমিট করবেন। ওই রিপোর্টটা যাচাই বাছাই করে একটা প্রসিকিউশন টিম ওনারা কোর্টের সামনে উপস্থাপন করবেন। যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে সেখানে চার্জ ফ্রেম হবে। চার্জ ফ্রেম হবে মানে বিচারটা শুরু হবে। তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ZI খান পান্না মনে করেন, এই আইনটি বিশেষায়িত কেবল 1971-এ সংঘটিত অপরাধের বিচারের জন্য। এক্ষেত্রে সংশোধন কিংবা সংস্কার প্রযোজ্য নয়। ট্রাইব্যুনাল নিয়ে এটা নিয়ে আমি কি বলবো, এটা একটা বাড়াবাড়ি। এবং এইটা হয়েছিল পাক আর্মি এবং তার যে অক্সিলারি ফোর্স রাজাকার, আল বদর, আল শামস, এদের ট্রাই করার জন্য। আমি এই আইনের পক্ষে না। তার এমন মন্তব্য মানতে নারাজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, 73-এর আইনের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা অনুসারে 24-এর অপরাধও গণ্য। আপনি আইনটার প্রিয়াম্বল এবং এই আইনটার যতগুলো সেকশন আছে সবগুলো পড়ে দেখবেন, কোথাও কোনো টাইম লিমিট বলা নেই। বরং বলা হয়েছে এই আইন প্রবর্তনের পূর্বে অথবা পরে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি এই অপরাধ সংগঠিত যে কোনো ব্যক্তি বা সংগঠন করুক, তার বিচার করা যাবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটির সাজা নির্ধারণ করা নেই আইনে, তবে এখতিয়ার আছে বিচারের। ফলে এটির সংস্কার চান চিফ প্রসিকিউটর। এই সবগুলোকে সমন্বয় করে এই আইনটাকে যথোপযুক্ত করা হবে, যাতে করে কোনো প্রশ্ন না ওঠে। প্রশ্নবিদ্ধতা এড়াতে এই ট্রাইব্যুনালে বিচার না করে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবিকে অপ্রাসঙ্গিক বলে মনে করেন রাষ্ট্রের এই কৌশলী। কারণ অপরাধের ঘটনাস্থল বাংলাদেশেই। বাংলাদেশ এই বিচার করতে সক্ষম। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর জন্য ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ শুরুর পর সকাল 8টায় ট্রাইব্যুনালে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তার সাথে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। পুরাতন হাইকোর্ট ভবন তথা ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের অফিস ঘুরে দেখে দ্রুত সংস্কারের তাগিদ দেন আইন উপদেষ্টা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইন ও গণপূর্ত উপদেষ্টারা মূলত ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এসেছিলেন। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তারা, যেন জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক মানের অবকাঠামো দিয়ে শুরু করা সম্ভব হয়। আজকে আইন উপদেষ্টা মহোদয় এবং পূর্ত উপদেষ্টা মহোদয় সকাল 8:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবন এবং সংলগ্ন এলাকা সবকিছু পরিদর্শনে এসেছিলেন। ওনারা মূলত এসেছিলেন যে আমাদের যে পুরাতন যেটা কোর্ট বিল্ডিং, যেটা আগে ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হতো, এটা সংস্কার কাজ চলছে এখানে, সেটার অগ্রগতি দেখার জন্য ওনারা এসেছিলেন এবং তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্টের যে পুরাতন ভবন সেটা। বিচার বিভাগ সংস্কার নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করবে কমিশন। তবে 3 মাস সময়ের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন কমিশন প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুপুরে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, কমিশন তাদের সুপারিশ সরকারকে দেবে, সেটির আলোকে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। বিচার বিভাগে ওপর আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা থাকবে সংস্কার কমিশনের। মমিনুর রহমান জানান, সরকার থেকে এখন পর্যন্ত গাইডলাইন পাওয়া যায়নি, নিজেদের মতো করেই আলোচনা করছে কমিশন। জানানো হয়, জনসাধারণের কিভাবে সুবিধা হয় তা দেখবে সংস্কার কমিশন। মামলা নিরসনে বিলম্ব এড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে কমিশন। মামলার খরচ কমানোর বিষয়েও আলোচনা হচ্ছে। জুলাই আগস্টের মতো রক্তাক্ত অধ্যায় যেন আর না হয় তা নিশ্চিতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। বলেছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেবে কমিশন। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে দ্বিতীয় বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। বলা হয়, পুলিশকে জনবান্ধব, জবাবদিহিতামূলক ও রাজনৈতিক নিরপেক্ষভাবে পরিচালনা করাই
কমিশনের লক্ষ্য। এই জন্য পুলিশ আইনের কোন ধারা পরিবর্তন করতে হবে সেটি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। সিআইডি এসবি কিভাবে কাজ করছে, কোনো ভুল আছে কিনা, থানায় মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা সেগুলো খতিয়ে দেখে সুপারিশ করবে কমিশন। পুলিশ কমিশন প্রধান বলেন, গণতন্ত্র রক্ষা, নিরপেক্ষতা বজায় রাখা ও পেশাদার পুলিশের জন্য সুপারিশ করা হবে। প্রাথমিক কাজ করতে সময় লাগবে 1 মাস। খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান সফররাজ হোসেন। এখানে দুইটা জিনিস, একটা হলো গত 2 মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যাতে ভবিষ্যতে আর না হয়, সেটা হলো আমাদের মূল টার্গেট, যে আমরা পুলিশটা রিফর্ম হবে এমন ভাবে যাতে ভবিষ্যতে আর যেন এরকম ঘটনা না ঘটে। এটাই আমাদের উদ্দেশ্য, সুপারিশ করব, আমাদের কথা ওইটাই। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের 1 দফা দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছেন সারা দেশের নার্সরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা মেডিকেল সহ রাজধানীর অন্য হাসপাতালে কর্মবিরতি পালন করেন তারা। মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে নার্সরা। বলেন, প্রায় 1 মাস ধরে 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক। আগামীকালও একই কর্মসূচি পালন করবেন তারা। তবে কর্মবিরতি চলাকালে জরুরি বিভাগের রোগীদের জন্য ও প্রতিটি ওয়ার্ডে কয়েকজন করে নার্স কাজ করবেন। ডিজি নার্সিং নার্স হইতে হবে এবং ডিজি উপপরিচালক, সহকারী পরিচালক, এই সমস্ত সকল পদে আমাদের নার্সদেরকে পদায়ন করতে হবে। ওনারা আমাদেরকে আমাদের দাবিগুলো পূরণ করতে দিচ্ছে না। ওনারা আমাদের যে চেয়ারগুলো, সেই চেয়ার আমাদেরকে বসতে দিচ্ছে না। ওনারা সেখানে রং দেখাচ্ছে, 7-5-13 বোঝাচ্ছে, ওরা নিজেরা দখল দেখাচ্ছে। আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস, ইম্পর্টেন্ট যেখানে সংকটাপন্ন রোগীরা আছেন সেখানকার জন্য আমাদের জরুরি স্কোয়াড নিযুক্ত আছে। আমরা নার্সের পদায়ন কেন চাচ্ছি? কারণ একজন নার্স বুঝবে একটা নার্স কত কষ্ট করে এই জায়গায় এসে দাঁড়ায়, একজন নার্স 24 আওয়ার্স কতটা কষ্ট করে। ঢাকার মতোই সকাল 9টা থেকে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা কর্মবিরতি পালন করেছেন। এ সময় চরম ভোগান্তিতে পড়েন ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতালে জরুরি বিভাগ, ডায়ালাইসিস, আইসিইউ, এনআইসিইউ এই কর্মসূচির বাইরেই ছিল। তবে কর্মবিরতির কারণে ব্যাহত হয় অস্ত্রোপচার। গত 9 সেপ্টেম্বর থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছেন দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা। স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু 6 অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাভাবিকভাবে 2 জন নার্সিং কর্মকর্তাকে পূর্ণ দায়িত্বের বদলে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পদায়ন করে। এই কারণে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন নার্সরা। আমরা চাচ্ছি ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না। আমাদেরকে ওরা চাচ্ছে, আমাদেরকে পরিচালক দিচ্ছে, মহাপরিচালক পরিচালক দিচ্ছে, কিন্তু আমাদের যুক্তিতে না, অযুক্তিতে দিচ্ছে, নিজ বেতনও দিচ্ছে। সহজীবনে আমাদের পদগুলোতে চলে আসতেছেন, আমাদেরকে সেই পদে দিচ্ছেন না এখনো পর্যন্ত। এতদিন সেই আপনারা জানেন, গত 9 সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলনে আছি, শান্তিপূর্ণ আন্দোলন করে দেখলাম, কর্মবিরতিতে গিয়ে দেখলাম, কিন্তু ওনারা আমাদের সাথে মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্রহসন করতেছেন। বরখাস্ত হওয়া তাপসী উর্মির মতো লোক প্রশাসনে এখনও ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, এদের মতো স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে, সে কারণেই সরকারের ভালো উদ্যোগকে তারা বাধা দিচ্ছে। সকালে গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডেঙ্গু মোকাবেলায় টাস্ক ফোর্স গঠন করার আহ্বানও জানান তিনি। বলেন, সরকারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির মতো মানুষদের থেকে সজাগ থাকতে হবে। প্রশাসনে এসব দোসররা অনেকেই আছে, তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির মতো মানুষদের থেকে সজাগ থাকতে হবে। প্রশাসনে এসব দোসররা অনেকেই আছে, তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান রিজভী। একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয় তারা আছে, তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে না। এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে, তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে।
সুষ্ঠু নির্বাচন ও সংস্কার ইস্যুতে 2 মাসেও অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান তেমন কার্যক্রম দেখাতে পারেনি, এমন হতাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জানান, দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। দুপুর প্রেস ক্লাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রশাসনিক ক্যাডারদের বহিষ্কারের দাবিতে আয়োজিত বিক্ষোভে তিনি এমন মন্তব্য করেন। বলেন, প্রশাসনে এখনও শেখ হাসিনার ক্যাডাররা রয়েছে, যারা এখনও ষড়যন্ত্র করছে, সরকারের সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করবে। সব ষড়যন্ত্র প্রতিহত করে দল ও জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিগত সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী, পুলিশরা কিভাবে এবং কার সহায়তায় পালিয়ে গেল সবকিছু শ্বেতপত্র আকারে প্রকাশ এবং সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান জয়নুল আবদিন ফারুক। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে। সরাতে হবে আবর্জনা। আমাদের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, সময়ও দিতে চাই, যৌক্তিক সময় অবশ্যই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির জানান, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা হচ্ছে। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় অফিসে সাক্ষাৎ শেষে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন তিনি। সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। মূল্য সহনীয় করতে ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিভিন্ন উৎস থেকে আনা হবে 4.5 কোটি পিস ডিম। অনুমতি পেয়েছে ঢাকা, রংপুর, যশোর, সাতক্ষীরার 7টি প্রতিষ্ঠান। আমদানির শর্ত হিসেবে বলা হয়, ক্ষতিকারক কোনো পদার্থ ডিমে আছে কিনা তা পরীক্ষা করতে হবে, পরিশোধ করতে হবে শুল্ক কর। ডিম আমদানির 15 দিন আগে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এই নির্দেশনা বহাল থাকবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে প্রতিদিন প্রয়োজন 5 কোটি পিস ডিম। গেল কয়েকদিন ধরেই ক্রেতার নাগালে বাইরে চলে গেছে ডিম। প্রতি পিস ডিমের মূল্য এখন 15 টাকা। 1 ডজন ডিমের দাম 170 থেকে 180 টাকা। তদারকি বাড়িয়েও নিয়ন্ত্রণে আসছে না দাম। যদিও সরকারের তরফ থেকে বলা হয়, দেশে চাহিদার তুলনায় ডিম উৎপাদন হয় বেশি, তারপরও অদৃশ্য কারণে বেড়েই যাচ্ছে দাম। সুন্দরবনে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি। নতুন জরিপে উঠে এসেছে তথ্য। সচিবালয়ের পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, এই সংখ্যা আগের তুলনায় 9.65% বেশি। 2018 সালের জরিপে সুন্দরবনে বাঘ মিলেছিল 114টি। সৈয়দ রিজওয়ান হাসান জানান, এবার ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের 605টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। নতুন তথ্য অনুসারে প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘের বসবাসের ঘনত্ব 2.64। উপদেষ্টা জানান, বিপন্ন বাঘ সংরক্ষণে, বিচরণ ও প্রজননে সুন্দরবনের 53% বেশি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ। লোকালয় সংলগ্ন 60 কিলোমিটার এলাকায় নাইলনের ফেন্সিং করা হচ্ছে। ঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঘ রক্ষায় নির্মাণ করা হয়েছে ঢিবি। এছাড়া বাঘের আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। লোকালয়ে চলে আসা বাঘ ফিরিয়ে নিতে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে। আবেদনের কোনো যোগ্যতাই ছিল না, তার উপর ফলাফল জালিয়াতির অভিযোগ। তবুও তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক। যমুনার অনুসন্ধানে দেখা গেছে, মোহাম্মদ ইউসুফ নামের এই শিক্ষককে নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়টির বিগত 3 ভিসির আমলেই অনুসরণ করা হয়নি আইন বা বিধি প্রবৃদ্ধি। লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত হয়নি তদন্ত কমিটি।
2011 সালের 15 ফেব্রুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে একটি স্থায়ী পদে প্রভাষক সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। যোগ্যতায় বলা হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে কোনো একটিতে ন্যূনতম এ অর্থাৎ 5 পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে ন্যূনতম 4 থাকতে হবে। কোনো পরীক্ষাতেই বি গ্রেডের নিচে থাকা যাবে না। অনুসন্ধানে দেখা যায় ওই পদে আবেদনকারী 7 জনের মধ্যে মোহাম্মদ ইউসুফ একজন। এসএসসি ও এইচএসসি দুটিতেই তার অর্জিত পয়েন্ট 4 এর নিচে, কিন্তু তারপরেও তিনি হয়েছেন ওই বিভাগের শিক্ষক। অনুসন্ধান বলছে সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার সময় 2012 সালের 28 জুন নিয়োগ বাছাই বোর্ড ইউসুফ সহ 3 জনকে নিয়োগের সুপারিশ করেন। নজিরবিহীনভাবে সুপারিশপত্রে টাইপকৃত স্থায়ী পদ 1 কেটে দিয়ে হাত দিয়ে লেখা হয় 3 জন। ইউসুফের নাম প্রথমে লেখা হলেও ক্রমিক নম্বর লেখা হয় 2। পরের ভিসি ডক্টর অধ্যাপক AKM নূর উন-নবীর আমলে 2013 সালে 36তম সিন্ডিকেট সভায় মোহাম্মদ ইউসুফকে বাদ দিয়ে অন্য 2 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেয় সিন্ডিকেট। কিন্তু বিষয়টি চ্যান্সেলরকে জানাননি তৎকালীন ভিসি। এই সুযোগ নিয়ে উচ্চ আদালতে যান মোহাম্মদ ইউসুফ। রায় পক্ষে আসলে সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিম উল্লাহর সময় 2019 সালের 14 জুলাই ওই বিভাগে প্রভাষক পদে যোগ দেন ইউসুফ। এইটা চ্যান্সেলরকে জানানোর কথা ছিল। চ্যান্সেলরকে না জানিয়ে সুকৌশলে তিনি আবার তাকে রাস্তা তৈরি করে দিয়েছেন কিনা, যে আবার এই অযোগ্য ব্যক্তি আবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করুক, এই রাস্তা তৈরি করেছে কিনা, এটা প্রশ্নবিদ্ধ। এটাও তদন্ত হওয়া দরকার। যদি পুরো বোর্ডটাকে চ্যান্সেলরের কাছে পাঠাতেন এবং চ্যান্সেলর যদি সিদ্ধান্ত নিতেন কাকে বাদ দিবেন 3 জনের মধ্যে, যেহেতু পদ 2টা ছিল, কাকে বাদ দিবেন সেটা তাহলে চ্যান্সেলর সিদ্ধান্ত করে দিতেন। সেটা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন না করে, সেটা আমি বলবো না কি কারণে করেছেন। অনুসন্ধানে মিলেছে বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া ইউসুফের এইচএসসির সনদ ও মার্কশিটের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের মিল নেই। ওয়েবসাইটে ফলাফল 2.90 দেখানো হলেও বিশ্ববিদ্যালয়ে দাখিলকৃত সনদ ও মার্কশিটে 3.01 জিপিএ লেখা। গেল 18 সেপ্টেম্বর রেজিস্ট্রারের কাছে একই বিভাগের শিক্ষক গোলাম রব্বানী তার অপসারণ চেয়ে লিখিত আবেদন করেন। বর্তমান প্রশাসনও কি কারণে এখন পর্যন্ত এত বড় একটা অপরাধ ব্যবস্থা নিচ্ছে না, আমি আসলে শঙ্কিত। প্রশাসনের কেউ এটাকে প্যাট্রোনাইজ করছে কিনা। ওয়েবসাইটে অনেকেরই নাকি ভুল থাকে, সেক্ষেত্রে আমি দেখবো যে আসলে আমাকে যেটা সরবরাহ করা হয়েছে সেটা ভুল কিনা, নাকি ওয়েবসাইটে ভুল, সেটা সংশোধন করে আপনারা জানতে পারবেন। বিগত সরকারের সময় সহকারী অধ্যাপকের পদ ছাড়াও সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্টের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউসুফ। নীলদল জেলা বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পদে। চাঞ্চল্যকর এই নিয়োগের ঘটনা ও ফল জালিয়াতিকে ফৌজদারি অপরাধ বলছেন এই আইনজীবী। রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নিতে হবে, তদন্ত করতে হবে কারা কারা এটার পিছনে জড়িত ছিল। ফৌজদারি অপরাধ মানে সে জাল জালিয়াতি করেছে, ভয়ঙ্কর ব্যাপার এটা। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস নতুন ভিসির। আইনের প্রক্রিয়ার বিষয় যেহেতু, সেটা আমাদের ল অ্যাডভাইজার আছেন, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছেন, তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। গাজায় ইসরায়েলি হামলার বার্ষিকীর দিন 3 দিক থেকে হামলার শিকার হয়েছে ইসরায়েল। গাজা, লেবানন ও ইয়েমেন থেকে ছোড়া হয়েছে রকেট ও মিসাইল। বিভিন্ন শহরে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুতি। 7 অক্টোবরের বিভিন্ন আয়োজন ঘিরে ব্যাপক নিরাপত্তার মধ্যেও বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। বিভিন্ন দিক থেকে আসা শতাধিক রকেট, মিসাইল ধ্বংসের দাবি করেছে তেল আবিব। ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের পেরিয়েছে 1 বছর। 7 অক্টোবর হতাহতদের স্মরণে সোমবার নানা আয়োজন ছিল দেশটি জুড়ে। উপস্থিত ছিলেন বিদেশি অতিথিরাও। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঘেরা ছিল পুরো দেশ। এর মধ্যেও দিনরাত টানা সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েলে। সত্যি হয়েছে শঙ্কাও। হামাস, হুতি ও হিজবুল্লাহর ছোড়া রকেট মিসাইলে আক্রান্ত হয়েছে ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল। রাজধানী তেল আবিবের কাছাকাছি গিলতের একটি গোয়েন্দা ইউনিটের কার্যালয়ে মিসাইল ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়াও উত্তরে স্লোমি, হানিতা ও মার্জ এলাকায় হয়েছে হামলা।
তেল আবিবে রকেট ছুড়েছে হামাসও, আহত হয়েছে 2 জন। রয়টার্সের ফুটেজে দেখা যায় বেশ কয়েকটি বিধ্বস্ত গাড়ি। হোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলি পুলিশ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে। হামাস আজও দক্ষিণ ও মধ্যাঞ্চলে আমাদের নাগরিকদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। দুর্ভাগ্যজনকভাবে 2 জন সামান্য আহত হয়েছে। একই দিন ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। প্যালেস্টাইন 2, ধু আল ফিকির, জাফা ও সামাদ 4 টাইপ মিসাইল ব্যবহার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। প্রথম দফায় তেল আবিবের জাফায় 2টি সামরিক টার্গেটে মিসাইল ছোড়া হয়েছে, যা সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এর আগে তেল আবিব ও ইলিয়াতে ড্রোন ছুড়েছে হুতির বিশেষ ফোর্স, বেশ কয়েকটি লক্ষ্যে পৌঁছেছে। এর আগে ইসরায়েলের হাইফা বন্দরে হিজবুল্লাহর হামলায় আহত হয় 8 জন। গ্যালিলি ও তিবেরিয়াসেও ছোড়া হয় মিসাইল। যদিও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বেশিরভাগ রকেট মিসাইল ধ্বংসের দাবি করেছে তেল আবিব, বাকিগুলোও ফাঁকা জায়গায় পড়েছে বলে জানিয়েছে তারা। আয়রন ডোম থেকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে করা হয় প্রতিরোধ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবার হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতভর চালানো হয় এই হামলা। কর্তৃপক্ষ জানায় বৈরুত এবং এর আশপাশের এলাকাগুলোয় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর। এ নিয়ে দ্বিতীয় দফায় হামলা হলো লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা দফতরে। এর পাশাপাশি হামলা চলে বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সোমবার পর্যন্ত নিহত সংখ্যা 2000 ছাড়িয়েছে, যদিও হিজবুল্লাহর দাবি এই সংখ্যা আরও বেশি। বৃহস্পতিবার উইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা। দুবাইয়ে নারী টি-20 বিশ্বকাপ কভার করছেন সহকর্মী রঞ্জন শান্ত। যাচ্ছি তার কাছে, জানবো বিস্তারিত। রঞ্জন, উইন্ডিজের বিপক্ষে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আসলে বাংলাদেশ? রঞ্জন শান্ত শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন বাংলাদেশ আসলে নিজেদের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী উইন্ডিজের বিপক্ষে? রঞ্জন শান্ত শুনতে পাচ্ছেন? রঞ্জন শান্ত, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ঢাকা থেকে আমরা যোগাযোগের চেষ্টা করছি দুবাইয়ে সহকর্মী রঞ্জন শান্তর সঙ্গে। তিনি কভার করছেন টি-20 বিশ্বকাপ, নারী টি-20 বিশ্বকাপ, এবং তার কাছে জানতে চাওয়া, শান্ত আপনার কাছ থেকে জানতে চাই উইন্ডিজের বিপক্ষে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বাংলাদেশ? কোনোভাবেই বোধহয় আমার কথা শুনতে পাচ্ছিলেন না রঞ্জন শান্ত। তারপরেও চেষ্টা করছিলাম রঞ্জন শান্তর সাথে যোগাযোগের, নিশ্চয়ই পরবর্তীতে আমাদেরকে বিস্তারিত জানাবেন তিনি। ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বাংলাদেশের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। গোয়ালিয়রে ব্লু জার্সিদের সামনে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারায় প্রশ্ন তুলেছেন টাইগারদের সামর্থ্য নিয়েও। সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে নিম্নমানের ক্রিকেট খেলছে বাংলাদেশ। সাতার পর এবার রঙিন পোশাকেও বিবর্ণ বাংলাদেশ। টেস্টে ধবদোলায়ের পর ভারত সফরে হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত বাহিনী। প্রথম টি-20তে তো স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি লাল সবুজরা। রান করেছে মাত্র 127, এরপরও আবার খেলতে পারেনি পুরো 20 ওভার। অথচ সেই টার্গেট ভারত টপকে যায় 49 বল হাতে রেখেই। দুই দলের পারফরমেন্সেও ছিল বিস্তর ফারাক। বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্স দেখার পর কড়া সমালোচনা করলেন দেশটিরই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। ধ্বংস, আধিপত্যের শিকার, দফা রফা করে দিয়েছে। বাংলাদেশের ভাইরা, তোমরা কি করছো? কেমন ক্রিকেট খেলছো? আসলে ভারতের আশেপাশেও আসতে পারেনি। এক পেশে বলতে যা বোঝায় ঠিক তাই। ম্যাচ কোথায়? এটা তো মিস ম্যাচ ছিল। ভারতীয় টি-20 দলে নেই অভিজ্ঞ কোনো খেলোয়াড়। এমন একটি দলের সামনে পাত্তাই পেল না অভিজ্ঞ বাংলাদেশ। ব্যাটিং বোলিংয়ে স্পষ্ট হতাশা। টেস্ট সিরিজেও ছিল একই দশা। ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরমেন্স খুবই নিম্নমানের আখ্যা দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক। এশিয়াতে আপনারা বাংলাদেশ তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন, কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা, সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি। আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না, টেস্ট সিরিজের কথা বলা যায়। চেন্নাইয়ে আমার 2টি সেশন মনে পড়ছে। তারপর থেকেই পারফরমেন্স নিম্নমুখী।
প্রথম টি-20 ম্যাচের ব্যাটিং তো অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন। বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো। 3 ম্যাচ টি-20 সিরিজে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পেয়েছে হারের লজ্জা। 9 অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? করতে পারবে কি দিল্লি জয়? মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।